এরপর কিছু সময় গেল, ঠিক 10-12 মিনিট কাটে। পরপর স্ক্রিন জুড়ে ছুটে এলো তুষির ব্যতিব্যস্ত কাপা ভেজা কণ্ঠটা। খুব অবাক হয়ে বলছিল, ইউষা, অয়ন ভাই আমাকে পছন্দ করেন মানে? তুমি আর অয়ন ভাই না দুজন দুজনকে ভালোবাসো? তাহলে আমি ওনাকে কেন বিয়ে করব? জয়নব হতভম্ব হয়ে বললেন, এসব কি? স্বার্থ ভ্রুয়ের ইশারায় পুরো কথায় মন দিতে বোঝালো। জয়নবের হাত পা একচোট কাঁপল তাতে। বাকরুদ্ধ বনে গেলেন তিনি। থেমে থেমে বললেন, ইউষার জন্য? ইউষা কবে থেকে অয়নকে ভালোবাসলো? হচ্ছে কি এ বাড়িতে? আর তুমি তুমি এটা কোত্থেকে পেলে? স্বার্থ অডিও পজ করে বলল, এটা আমার ফোনে রেকর্ড হয়েছিল। আইরিনের সাথে ডিল করলেও ওর ওপরে তো আমার বিশ্বাস ভরসা শূন্যের ঘরে। তাই পরবর্তীতে যাতে আইরিন এই ডিল নিয়ে উল্টাপাল্টা কিছু না করতে পারে সেজন্য ওর সাথে কথা বলার আগেই আমি রেকর্ডার অন করে রেখেছিলাম। মোস্ট প্রবাবলি ওঠার সময় পকেট থেকে কাউচের ওপর আমার ফোন পড়ে যায়, কিন্তু রেকর্ডার অন ছিল। ইউষাকে নিয়ে তুষি ওই ঘরেই এসেছিল সেদিন, আর তাতেই ওদের কথাগুলো রেকর্ড হয়ে থাকে। অথচ মজার ব্যাপার দিদুন, আমি নিজেও এই পুরো রেকর্ডিংটা শুনেছি পার্টির আগের দিন। তাই বারবার চাইছিলাম তুষি যেন ভুল সিদ্ধান্ত না নেয়, কাউকে কথা দিতে কিংবা আমার ওপর প্রতিশোধ নিতে অনিচ্ছায় বিয়ে না করে। কিন্তু মেয়েটা অভিমানে এমন আগুন হয়েছিল, আমাকে কোনো সুযোগই দেয়নি। জয়নব দিশাহারা হয়ে বললেন, আমার মাথা ঘুরছে দাদু ভাই, তুমি এসব এতদিন বলনি কেন কাউকে? দেখতে চেয়েছিলাম তুষি কি করে। সব কেমন ঘেটে গেল, মনে হচ্ছে তোমাদের চারজনকে ঘিরে একটা অসহ্যকর সিনেমা দেখছি আমি, যেখানে কিছু ভালো হচ্ছে না। তাও আমার কিছু করার নেই। তাও আমি একটা কথা বলি, সরাসরিই বলি, এই গোটা ব্যাপারটায় না অয়নের খুব বেশি দোষ আমি দেব না। ওর বয়স কম, তাগড়া জোয়ান ছেলে। আগুন আর বরফ পাশাপাশি রাখলে এমন তো হবেই। তার ওপর তুষি সুন্দরী বউ তুমি ছেড়েই রেখেছিলে। সম্পর্কে থাকার বাধ্যবাধকতা ছিল না। এখানে 100 ভাগের 50 ভাগ দোষ ওদের তিনজনের হলে বাকি 50 ভাগ দোষী কিন্তু তুমি। স্বার্থ ছোট কণ্ঠে বলল, সেটা আমি মানি। তুষির কাছে কখনো ক্ষমা চেয়েছো? না। চাইবে না? স্বার্থ নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে গেল, বলল না কিছু। জয়নব মৃদু হেসে বললেন, এটুকু অবশ্য তোমার উপরেই থাকুক, ক্ষমা তো মনের ব্যাপার, ভাবো কি করবে। আমি এখন আসি। স্বার্থ একই রকম চুপ করে রইল। জয়নব বেরিয়ে গেলেন। ও কাজে মন দেয়। বুকে ওষুধ লাগাতে পারলেও পিঠে হাত যায়নি, সেখানেও জ্বলছিল। স্বার্থ চেষ্টা করলো তার লম্বা হাত দুটো দিয়ে ক্ষতটা ছোঁয়ার, হলো না। হাল ছাড়লো ও। মেজাজ খারাপ করে কাঁধের ওপর দিয়ে পেছন দিকে ছুঁড়ে ফেলে দেয় তুলোটা। ঠিক তার সেকেন্ড পর টের পায় পিঠের ওপর দুটো আঙ্গুলের আলতো ছোঁয়া বসেছে। তুলোর মতো স্পর্শ তার। চকিতে ঘুরে চাইল স্বার্থ। বিভ্রান্ত শান্ত নজর চমকে গেল অমনি। অবাক হয়ে ডাকলো, তুষি। তুষির মুখে হাসি নেই, চোখে ঝলক নেই আগের মতো। তার দুরন্ত চাউনিরাও গায়েব। শুধু রোবটের ন্যায় বলল, ঘুরে বসুন। স্বার্থ কথা বাড়ায় না, ভদ্র ছেলের মতো বসে থাকে। তুষি নিজেই তুলোতে ওষুধ নিয়ে ক্ষততে চেপে চেপে দেয়, নতুন ভাবে ব্যান্ডেজ করে। আর সেই পুরোটা সময় অদূরের ড্রেসিং টেবিলের আয়নায় চেয়ে থাকে স্বার্থ। তুষির পরনে চুড়িদার, গলায় ওড়না, বেনুনিটা একপাশে ঝুলছে। মলিন একটা মুখ, পাথর তার মেয়েলি শরীর। তবে বাল্বের আলোর তোরে আয়নার মধ্যেও নাকের নাকফুলটা জ্বলছিল খুব। স্বার্থ চেয়ে থাকার মাঝেই ওষুধপত্র গুছিয়ে ও টেবিলে রেখে দিল। একটা কথাও না বলে বেরিয়ে গেল আবার। স্বার্থ ডাকতে চেয়েও থেমে গেল। দীর্ঘশ্বাস ফেললো ক্লান্ত মনে। আর ভালো লাগছে না, আর না। এসব ঠিক হবে কবে? কবে সব ভালো হবে? হঠাৎ শব্দ হলো তখনই। মুখ তুলে চাইল ও। তনিমা ভাতের থালা সহ ট্রেটা টেবিলে রাখলেন। ও সাথে সাথে বলল, অয়নের এখন কি অবস্থা? ভদ্রমহিলা দুই ভ্রু উঁচিয়ে বললেন, বাব্বা, তোর ওকে নিয়ে চিন্তাও হয়? স্বার্থ হেসে বলে, তাই তো। হু ইজ হি? আমার কেন চিন্তা হবে? আমি সেরকম বোঝাইনি। যাকগে, আম্মা বলল তোর ব্যথা এখনো কমেনি। কি শুরু করেছিস বলতো? কত দিকে নজর রাখবো আমি, কত দিকে সামলাবো? আমিও তো একটা মানুষ স্বার্থ। না নিজে এসে কিছু বলিস, না আমাকে বলার সুযোগ দিস। একটু তো নিজের খেয়াল রাখ। কাল একবার দয়া করে চেক আপটা করিয়ে নিস। ঘাড়তারামি করিস না দোহাই। ও বলল, বলেছি তো যাব। তুমি অয়নের কাছে গিয়েছিলে? না, শক্তি পাইনি। কি বলবো গিয়ে, যত কপাল আমার। এদিকে দুই দিকে দুই ছেলে, ওইদিকে রোকসানা মেয়ে নিয়ে দৌড় আটকে দিয়েছে। ছোটর দিকে তো তাকাতেই পারছি না। আবার ঘরের জনেরও একই অবস্থা। হ্যাঁ রে, তোর কি দরকার ছিল বাবাকে ওভাবে
খোঁচানোর? স্বার্থ ভ্রু নাচালো। কেন, কষ্ট হয়েছে তোমার? হয়েছে, খারাপও লেগেছে। সবার সামনে এসব বলার তো কোনো মানে হয় না। অতীতে ওসব করলেও লোকটা তো এখন নিজের ভুল বুঝতে পেরেছে। মানলাম তুই তোর ভাই হারিয়েছিস, কিন্তু ওই লোকটাও তো তার ছেলে হারিয়েছে স্বার্থ। এবার অন্তত সব ভুলে যা, স্বার্থ বলল। তার তো আরো দুটো ছেলে আছে মা, যাদের দিকে তাকালে এক ছেলের শোক সে ভুলে যেতে পারবে, কিন্তু আমার যে আর বড় ভাই নেই। সায়ন তো একা যায়নি, আমার সব থেকে ভালো বন্ধুটাকেও নিজের সাথে নিয়ে গিয়েছে। আজও থাকলে আমার হয়তো কাউকে এত এক্সপ্লেনেশন দিতেই হতো না। ও ঠিক বুঝতো আমায়, তখন আমাকে আর অয়নকে একসাথে বসিয়ে বড় ভাইয়ের মতো সব মিটিয়ে দিত। কোনো ঝামেলা হতোই না তখন। তুমি পতিব্রতা স্ত্রীর মতো স্বামীর সব ভুলে সংসার করতে পারো, কিন্তু আমি পারবো না। আমি যতবার ওনার দিকে তাকাই আমার সায়নের মুখটা মনে পড়ে ওই লোকটা আমার মায়ের বুকে লাথি মেরে আমাদের সবাইকে ফেলে চলে গিয়েছিল শুধুমাত্র আরেক নারীর সাথে সংসার পাতবে বলে। মনে পড়ে যায় সেই রাতে একটা গলাকাটা মুরগির মতো আমার ভাই আমার দুহাতের ওপর ছটফট করতে করতে মরে গেছিল মা। আর আমি কিচ্ছু করতে পারিনি। আমার মা পাগলের মতো এদিক ওদিক ছুটছিল ছেলের চিকিৎসার জন্য, একটা বেডে সায়নকে শোয়ানোর জন্য। আমার ভাইটা দম ছাড়ার আগেও বারবার বলছিল, বাবা বাবা কোথায়? বাবাকে দেখবো স্বার্থ, বাবা আসবে না। সো আই হেট দিস কাওয়ার্ড, আই হেট হিম, আই হেট হিম। স্বার্থর এক চোখের অশ্রুনালী বেয়ে জলের মতো একটা বেয়ে নামছিল, অথচ পুরো কথাগুলো চিবিয়ে চিবিয়ে বলল ও। তনিমা তাড়াহুড়ো করে ছেলের মাথাটা বুকে নিয়ে এলেন, গায়ে পিঠে হাত বুলিয়ে বললেন, শান্ত হ বাবা, শান্ত হ। স্বার্থ আর শব্দ করল না, তপ্ত চোখে দৃঢ় মুখখানা তার, অথচ ভেতরে ভেতরে ধ্বংসের চিহ্নটা তনিমা টের পেলেন তখন, যখন ছেলেটা চুপচাপ হয়ে কোলে মাথা রাখলো। ঘরে দুজন মানুষ থাকলেও আর আওয়াজ এলো না। মা ছেলের বিদীর্ণ নীরবতা হাহাকার ছেপে দিল সবেতে। তনিমা বসে বসে একদৃষ্টে স্বার্থর মুখখানা দেখলেন কিছুক্ষণ। স্বার্থর নির্লিপ্ত নজর তখন ছাদের বুকে। ভদ্রমহিলার বুক মুচড়ে ওঠে, জলের চোখ ছেয়ে যায়। এই ছেলেটা যাই করুক, কেবল একটা কারণে তিনি চাইলেও রাগ দেখাতে পারেন না কিছু বলতে। ওইটুকু সময় কত বয়স ছিল ওর? 12 কিংবা 13 হয়তো। সে সময় ওর কুটি কুটি হাত দুটোর ওপর সায়ন শেষ নিঃশ্বাস নিয়েছিল। ওর কোলেই কাতরে কাতরে মরেছিল ছেলেটা। পরপর বাবার ব্যভিচার, ছোট মায়ের এক মেয়ে হারিয়ে যাওয়া, সব মিলিয়ে স্বার্থর ট্রমা আরো গাঢ় হয়ে বসলো। হুট করে কেমন নীরব হয়ে গেল ছেলেটা, পুরোপুরি ঘরবন্দি যেন। টানা 14 দিন পর সাইফুল বুঝিয়ে শুনিয়ে কত কি বলে ওকে বাইরে এনেছিল। সেদিন গাট্টা গোট্টা স্বার্থর টিংটিঙে রোগা চেহারাটা ভালো করে দেখতে পেয়ে আতকে উঠল প্রত্যেকে। এরপরেও স্বার্থ স্কুলে যেতে চাইতো না, টিউশনে পড়তে বসতো না, খেলতে যেত না। দিনের অর্ধেকটা সময় বাড়ির পেছনের উঠানে বসে থাকতো, চুপ করে চেয়ে থাকতো সুইমিং পুলের দিকে। কতদিন তনিমা দেখেছেন টেবিলে খাবারের প্লেট একই রকম পড়ে আছে ওর। শকত কথা বলতে গেলেই চিৎকার করে উঠত। ভদ্রলোক এরপর ছেলের কাছে যাওয়াই বাদ দিয়ে দিলেন। সেবারের পরীক্ষায় স্বার্থ ফেল করলো, একদম সব সাবজেক্টে 0 এলো নাম্বার। শিক্ষকরা জানালেন কোনো খাতাতেই স্বার্থ কিছু লেখেনি, একটা শব্দও না। সায়নের মৃত্যু, শোক, তুষির হারিয়ে যাওয়া, সেই সব ভুলে বাড়ির সবাই চিন্তায় পড়লো ওকে নিয়ে। তনিমা কত মানত করলেন, আল্লাহর নাম জপলেন সারাক্ষণ। সাইফুল নিজের কাজবাজ তুঙ্গে তুলে ওকে পড়াতে বসাতেন, নিজে স্কুলে দিয়ে আসতেন নিয়ে আসতেন, রাতে ঘুমাতেন ওর সাথে। তারপর হঠাৎ আবার স্বার্থর কি যেন হলো, নিজে থেকে স্কুলে যায়, খেতে আসে তবে বাবার সাথে বসে না, খেলতে যায় নিজেই। কিন্তু ততদিনে ছেলেটা যে পুরোপুরি পাথর হয়ে গেছে তনিমা বুঝতে পারলেন পরে, যখন স্বার্থ আর আঁচল ধরে ঘুরল না, আর দুষ্টুমি করতো না, আর জ্বালাতো না কাউকে, আর না ওর ব্যাটে লেগে বলটা এসে বাড়ির জানালার কাঁচ ভেঙে দিত। আমাবস্যার কালো অন্ধকার আজ এই ঘরে নেমে এসেছে। কোথাও কোনো আলো নেই। পর্দার আড়াল দিয়ে আসা রাস্তার ল্যাম্পপোস্টের আবছা প্রভা সুবিধে করতে নারাজ। অয়ন খুব ধীরুজ পায়ে ঢুকলো ভেতরে। তার খসখসে পদাচারণ মেঝেও টের পায় না যেন। ফ্যাকাশে মুখটা দেখে মনে হলো এত বিধ্বস্ত বোধহয় এই মুহূর্তে আর কেউ নেই। শরীরের জোর নেই যার, না আছে পা চালানোর শক্তি। অন্ধকার মাথায় বইতে বইতে টালমাটাল কদমে এসে খাট ঘেঁষে ফ্লোরে বসলো অয়ন। এক পা লম্বা ছড়িয়ে আরেক পা একটু ভাঁজ করে চওড়া পিঠ মেশালো কাঠের সঙ্গে। আস্তে
আস্তে ধীরে বিষণ্ণ চোখ থেকে তিমিরের ছটা কমলো। অল্প স্বল্প বোঝা গেল ঘরের আসবাব কোথায় কি আছে, তাতেই যেন স্পষ্ট হলো সামনে রাখা জিনিসগুলো। বিয়ের জিনিসপত্র বিছানায় রাখা, ওর শেরওয়ানি, তুষির বেনারসি সব পাশাপাশি পড়ে আছে এখনো। একটা বইয়ের যা যা লাগে বড় যত্ন নিয়ে কিনেছিল অয়ন তুষির জন্যে, তুষিকে পড়ানোর জন্যে, ওকে মন ভরে দেখার জন্যে। অথচ কিচ্ছু হলো না। উল্টে তুষি ওর সব ভালোবাসা পা দিয়ে পিষে স্বার্থর দেয়া বেনারসি পরে সামনে এসে দাঁড়ালো। অয়নের বুক কামড়ে ধরলো সেসব অবশ যন্ত্রণায়। হাঁসফাঁস করে উঠল আরেকবার। দরজার কপাট সরানোর শব্দ হলো তখনই। একটা ছায়ামূর্তি এসেছে, অথচ ফিরল না অয়ন। দেখতে চাইল না কাউকে। বুকের ভেতর থেকে হৃদয়টাকেও জ্যান্ত উপড়ে নিচ্ছে যে, সেই পীড়াই যে সইতে পারছে না। তুষি যখন বলল, আমি তো আপনাকে চাই না অয়ন ভাই, আমি আপনার ছিলাম না, আপনার হব না, ফের তীরের ফলার মতন তেড়ে এসে অয়নের বুকটা দুই খণ্ড করে দেয়। পোকার মতো কিলবিল করে মস্তিষ্কে। ছেলেটা দুই হাতে কপালের দুপাশ খামচে ধরে। আর এই বিধ্বস্ত সাম্রাজ্যের পরাজিত রাজার সামনে আচমকা ঝড়ের মতো ছুটে এসে হাঁটু গেড়ে বসে পড়ল ইউসা। অস্থির হয়ে ডাকলো, অয়ন ভাই। অয়ন চাইল আস্তে ধীরে। হাত দুটো কাঁপছে ওর। খুব কোমলভাবে নিজের ছোট্ট হাতটা তার কাঁধে রাখলো ইউসা। এই স্পর্শ অয়নের যন্ত্রণার সাগরে খড়কুটো যেন। ভেজা গলায় বলল, ওরা আমার সাথে এমন কেন করলো ইউসা? আমি তো তুষির জন্য সব করতে পারতাম বল। কত ভালোবাসি আমি ওকে, অথচ ও আমাকে বেছে নিল না। আর যে মানুষটা ওকে শুরু থেকে অবহেলা করলো, অসম্মান করলো, বাড়ির কাজের মেয়ের মতো ট্রিট করলো, তুষি তাকেই পছন্দ করলো ইউসা। আমি কি এতটাই অযোগ্য? ইউসার সব দুমড়ে মুচড়ে যায়। ভীষণ কান্নায় ভেঙে আসে ঠোঁট। চোখের পানিটা গালে গড়াতে গড়াতে বলল, তুষির দোষ নেই অয়ন ভাই, সব দোষ অয়ন বলতে দেয় না, কথা কেড়ে নেয়। ছটফট করে বলে, বোকা মেয়ে তুষি, বুঝলই না ও যে একটা কাচের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। ভাইয়া তো ধারালো কাচ, যাকে ছুলে শুধু কেটে যায়, রক্ত আসে, এর বাইরে কিচ্ছু পাওয়া যায় না। ইউসা হাহাকার করে বলল, আমি যে কেন তুষিকে জোর করতে গেলাম, সব আমার জন্য হলো। আমি তোমাদের সুখী দেখতে চেয়ে উল্টে তোমার দুঃখ বাড়িয়ে দিলাম অয়ন ভাই। তুমি বরং আমাকে শাস্তি দাও, আমাকে মারো, আমাকে কথা শোনাও। আমি আমি তুষিকে জোর করেছিলাম তোমাকে বিয়ে করতে। কেন করলাম আমি? কেন? অয়ন চুপ করে রইল। দেখে বোঝা গেল না ইউসার কান্না বা কথাগুলো কানে পৌঁছালো কিনা। নিথরের মতো চেয়ে রইল কোথাও। ইউসা এই দৃশ্যে আটকে ওঠে। পাগল হয়ে ওর গাল চাপড়ে বলে, অয়ন ভাই, এভাবে ভেঙে যেও না। ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না, বলো। সামলাও নিজেকে, সামলাও তুমি। ছেলেটার কি যেন হলো হঠাৎ করে। ধরফর করে দুটো হাত বাড়ি ইউসার ক্ষুদ্র শরীরটা জাপটে নিজের কাছে নিয়ে এলো। যেমন অসহায় ছোট্ট শিশু নিজের সব হারিয়ে আশ্রয়ের কাছে ছুটে এসেছে। অয়নই অমন করে ইউসার বুকে ঢুকে গেল। মরিয়া হয়ে বলল, আমি ওকে ভালোবাসি ইউসা, ভীষণ ভালোবাসি। ওরা কেন আমার সাথে এমন করলো? কেন? আমি সব শুনেই গিয়েছিলাম। তাহলে আমার সাথে এটা কেন হলো? ইউসা শক্ত হয়ে যায়। বুক কাঁপলেও চোখের কোণ ছুঁয়ে একটা জল নেমে গলায় গিয়ে লাগে। যে মানুষটাকে ও মনে প্রাণে চায়, আজ সেই মানুষটাই ওকে জড়িয়ে ধরে অন্য নারীর জন্য আহাজারি করছে। একেই কি ভাগ্যের পরিহাস বলে? অয়ন বলেই গেল নিজের মতো, আমি মরে যাব ইউসা, তুষিকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না। ও কেন এমন করলো? ও একবার অন্তত আমার দিকে চেয়ে বলতে পারতো আমার কমতি কোথায়। ইউসা মনের রাশ টানলো। বুকটা চিরে গেলেও শান্ত রইল সে। ঢোক গিলতে গিলতে গিলে নিল নিজের দুঃখদের। কাপা হাত দুটো তুলে অয়নের পিঠে হাত রাখলো ইউসা। চোখের জল অয়নের চুল ছুঁয়ে দিচ্ছে। মানুষটার মাথাটা নিজের বুকের কাছে আরো শক্ত করে চেপে ধরল ও। অয়নও আজ মিশে থাকে সেখানে। নিজের সব বিষাদ আহাজারিতে বের করে দেয়। ইউসা ঠোঁটে ঠোঁট চেপে রাখে নিজেকে আটকাতে। কণ্ঠ ছিঁড়ে কান্না ঠেলে আসছে। আবছা আলোয় দেখা যাচ্ছে তার ভেজা চোখের মণি। অথচ ঠোঁটের কোণে এক টুকরো বিবর্ণ হাসি ঝুলিয়ে ভাবল, আমরা দুজনেই কাঁদছি অয়ন ভাই,
দুজন দুজনকে ধরে কাঁদছি। তফাৎ শুধু তুমি তুষির জন্য কাঁদছো আর আমি তোমার জন্য। কিন্তু আমাদের কার কষ্ট বেশি? আমারই বোধহয়। তুমি তো তাও তোমার ভালোবাসার কথা চিৎকার করে বলতে পারছো, শোনাতে পারছো আমাকে। আমি যে তাও পারছি না। আমার ভেতরে ঝড় বইলেও আমি কাউকে দেখাতে পারি না, শোনাতে পারি না। আমার মতো অভাগী আর দুটো হয় বলো তো? তুমি আমাকে দেখে শেখো দুঃখদের কিভাবে কবর দিতে হয়।